নমস্কার, আমি রিক ফ্রম দ্য স্পিকার অফ লাইফ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। তো আজকে আপনাদের সাথে করোনা পরবর্তী পরিস্থিতি নিয়ে, ইকোনমিক্যাল কন্ডিশন নিয়ে যে সিরিজটা শুরু করেছিলাম মানি ম্যাটার বলে, আজকে পশ্চিমবঙ্গ নিয়ে তার কথা বলবো। আর সত্যি কথা বলতে, পশ্চিমবঙ্গের কথা উঠলেই, বাংলার কথা উঠলেই, বাংলার ঐতিহ্য বা বাংলার সবথেকে গর্বের মানুষ যে, তার কথা বিভিন্নভাবেই উঠে আসে, প্রসঙ্গক্রমেই উঠে আসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর অল্প কয়েকদিন পরেই তার জন্মদিন, শুভ জন্মদিন তার। তার সেই প্রসঙ্গেও তার কথা উঠে এলো। কিন্তু এই প্রসঙ্গে ইকোনমিক্যাল কথা বা আমাদের করোনা পরিস্থিতি বা এই লকডাউন পরবর্তী পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গের মানুষজন কিভাবে আমরা আমাদের যেটা কাজকর্ম, টাকা পয়সা বা অর্থনৈতিক অবস্থানটা আমরা মেনটেন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। কিন্তু তার আগে এটাও বলার ব্যাপার, এই কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের বাংলার সমস্ত কিছুর সে মঙ্গল কামনা করে, পুণ্য কামনা করে, ভগবানের শরণাপন্ন বা ভগবানকে বলেছেন যাতে সমস্ত কিছু পূর্ণ হোক, সমস্ত কিছু ভালো হোক। তা আজকে এই প্রার্থনার মধ্য দিয়েই আজকের কথা আপনাদের সাথে শুরু করছি। একটা বিষয় রয়ে যায় যে ফেডারাল স্ট্রাকচার, আমাদের দেশের, ভারতবর্ষের ফেডারাল স্ট্রাকচারে আমাদের পশ্চিমবঙ্গে একটা রাজ্য, 29টা রাজ্য এবং 7টা আপনার হচ্ছে গিয়ে যে টেরিটরি রয়েছে, ইউনিয়ন টেরিটরি, সেগুলো নিয়ে আমাদের ভারতবর্ষ। তো এই ভারতবর্ষের ইকোনমিক্যাল কন্ডিশন থেকে আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের একটা অবস্থান ছিল, একটা গৌরবজনক একটা অবস্থান ইতিহাসে ছিল। এবং সেটা ব্রিটিশ সময় থেকে শুরু করে তারপরে পরবর্তী সময়েও একটা অবস্থান ছিল, একটা ইকোনমিক্যাল ভালো কন্ডিশনে ছিল। ডে বাই ডে কোনো কারণবশত বিভিন্ন রকম কারণবশত, তার মধ্যে অবশ্যই ভৌগোলিক কিছু কারণ থাকে, কিছু রাজনৈতিক কারণ থাকে, সমস্ত কারণগুলো মিলিয়ে, সব মিলিয়ে তার বিভিন্নভাবে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গ একটু ব্যাকডেটেড হয়ে গেছে। যদিও এখনও জিডিপি স্ট্রাকচারে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করে আছে, বাট জিডিপি পার ক্যাপিটা বলে যে বিষয়টা রয়েছে, মানে পারচেজিং পাওয়ার যে বিষয়টা রয়েছে আমাদের, সেই জায়গাটা থেকে এবং পার ক্যাপিটা কন্ডিশন থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একটু পিছিয়ে ভারতবর্ষের মধ্যে। তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গ অবশ্যই একটা ভালো জায়গা দেখতে পারে আগামী দিনে, যদি করোনা পরিস্থিতি, বারবারই একই কথা যে করোনা পরিস্থিতি কিভাবে কি অবস্থান নেবে তার উপরেই সমস্তটা কিছু নির্ভর করে। যদিও পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান থেকে সেই এরকম একটা বিধ্বস্ত বা খারাপ অবস্থা বা সেইভাবে জায়গাটা বলার নেই, কিন্তু তারপরেও বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আমরা যেটা আনএমপ্লয়মেন্ট যে কন্ডিশনটা দেখি, সেই কন্ডিশনটা এখন পর্যন্ত, মানে করোনা পরবর্তী পজিশনে সেটা রয়ে গেছে 17.4%, যেটা আমাদের সারা ভারতবর্ষে 23.5%। এই কন্ডিশনটা কিন্তু যে আমাদের ভারতবর্ষের অন্যান্য অনেক দেশ, অনেক রাজ্য রয়েছে, যে রাজ্যগুলোর প্রেক্ষিতে অবশ্যই খারাপ, এটাও একটা খারাপ বিষয়, অবশ্যই খারাপ একটা পরিসংখ্যান বা খারাপ একটা রেট। বাট তার থেকেও কিন্তু আরও খারাপ বা কন্ডিশন রয়েছে, যেমন বিহার, ঝাড়খণ্ড বা তামিলনাড়ুর কন্ডিশনও অনেকটাই ব্যাকডেটেড। তারপরে ভালোও রয়েছে, যারা ভালো রয়েছে তারা অনেক ভালোই রয়েছে। তা তবুও একটা অবস্থানের দিক থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা সেই রকম একটা অবস্থানে রয়েছে। এবার যেটা দাঁড়ায় যে পশ্চিমবঙ্গের মোট জিডিপি
জিডিপি যেটা আপনাদের বললাম যে সিক্স পজিশনে রয়েছে, এই জিডিপিটা মূলত নির্ভর করে আমাদের এগ্রিকালচার, পশ্চিমবঙ্গের এগ্রিকালচার, পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি এবং পশ্চিমবঙ্গের সার্ভিস সেক্টরে। এবার এগ্রিকালচার 21% কন্ট্রিবিউট করে পশ্চিমবঙ্গের জিডিপিতে, 20% কন্ট্রিবিউট করে ইন্ডাস্ট্রির মধ্যে এমএসএমইও রয়েছে এবং বিগ ইন্ডাস্ট্রি তো অবশ্যই। সব থেকে বড় যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। এই সার্ভিস সেক্টরটার হাল কিন্তু আগামী দিনে কি দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে আমরা কিন্তু সেভাবে বুঝে উঠতে পারছি না। কিন্তু এই সার্ভিস সেক্টরটা কিন্তু অনেকটাই জিডিপিকে কন্ট্রোল করে, অনেকটাই জিডিপির মানে প্রায় 60% সেটা কন্ট্রিবিউট করে। এই সার্ভিস সেক্টরটা কোথায় গিয়ে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে আমরা বুঝে উঠতে পারছি না। সার্ভিস সেক্টরের মধ্যে ট্রেডিং রয়েছে, সার্ভিস সেক্টরের মধ্যে আপনার ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, বিভিন্ন রকম সার্ভিস, আমাদের যেগুলো হোটেল বা এইসব সার্ভিস সেক্টর রয়েছে। তো এই রকম সার্ভিস সেক্টরগুলো করোনা পরবর্তী পরিস্থিতিতে, লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কিভাবে কি দাঁড়াবে আমরা এখনো বুঝে উঠতে পারছি না কেউই। তো এইরকম একটা কন্ডিশনে, এইরকম একটা পরিস্থিতির সাপেক্ষে তো করোনা পরিস্থিতিতে কি দাঁড়াবে, পরবর্তী পরিস্থিতিতে, লকডাউন পরিস্থিতিতে, বা এটা কতদিন থাকবে, কিভাবে আরও বাড়বে কি না, এটা আমরা এখনও সেভাবে বুঝে উঠতে পারছি না কেউই, বা কোথায় গিয়ে এটা স্থিরতা হবে। কিন্তু তার পরবর্তীতে আমাদের যে ইকোনমিক্যাল যে ক্রাইসিসটা দেখা দেবে, সেই ক্রাইসিস থেকে আমরা আমাদের মতো করে কিভাবে ভাবতে পারি বা কিভাবে আমরা বেরোতে পারি। তা বিশেষজ্ঞরা যেটা বলছে যে এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ক্যাজুয়াল এমপ্লয়মেন্টই সব থেকে বেশি, মানে ক্যাজুয়াল পার্সেন্টেজ প্রায় 50% লোক ক্যাজুয়ালি কাজ করে, ক্যাজুয়াল এমপ্লয়মেন্ট রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট, যেটা আপনাদের বললাম। এটাতে কিন্তু লিটারেট পার্সেন্ট, মানে বড় বেশিরভাগ, মানে বেশি পড়াশোনা বা বেশি লেখাপড়া জানা মানুষই কিন্তু বেশিরভাগই আনএমপ্লয়মেন্ট কন্ডিশনে রয়েছে। মানে 13.7% পোস্ট গ্র্যাজুয়েটরা কিন্তু আনএমপ্লয়মেন্ট আজকের দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। 12% গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট কন্ডিশনে রয়েছে। গ্র্যাজুয়ালি পরবর্তী ধীরে ধীরে আপনার এমপ্লয়মেন্টের ব্যাপারটা বাড়ছে, বা এমপ্লয়মেন্টটা কন্ডিশনটা বাড়ছে। যেমন যারা ডিপ্লোমা হোল্ডার রয়েছে, বিভিন্ন রকম ডিপ্লোমার হোল্ডার যারা রয়েছে তাদের অবস্থা কিন্তু সব থেকে খারাপ। মানে তারা আনএমপ্লয়মেন্ট কন্ডিশনে রয়েছে, মানে তাদের কাছে সার্টিফিকেট রয়েছে, তাদের কাছে কাজ নেই। সেই পার্সেন্টেজটা কিন্তু 29% ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে তারা কিন্তু আনএমপ্লয়মেন্ট কন্ডিশনে রয়েছে পশ্চিমবঙ্গে। হায়ার সেকেন্ডারি যারা দিয়েছে কিন্তু তারা সেই অর্থে তাদের আনএমপ্লয়মেন্ট কন্ডিশনটা তুলনায় কম, 8.2%, এবং যারা সেকেন্ডারি মানে মাধ্যমিক দিয়েছে তারা 8.5%। ওভারঅল 4.6% লোক আনএমপ্লয়মেন্ট এই সমস্ত এডুকেটেড পার্সেন্টেজের, মানে অন্যান্য যারা পড়াশোনা জানা, সেই যত কম পড়াশোনা জানা রয়েছে তত বেশি এমপ্লয়মেন্টের জায়গা রয়েছে। তো এটা একটা জায়গা। এবার আমরা আসলে কিভাবে বেরোতে পারি বা কি করতে পারি বা কি করার জায়গা রয়েছে, বিশেষজ্ঞদের মতে বারবার একই কথা। বিশেষজ্ঞরাও যেটা বলছে যে এত বড় একটা প্রায় 10 কোটি মানুষের বসবাস, সেখানে দেখা যাচ্ছে যে মাত্র আমাদের যত মানুষ আমরা এখানে বসবাস করেন 10 কোটি মানুষ, তার মধ্যে 1.5%, ম্যাক্সিমাম 1.5% লোক গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে। তো গভর্নমেন্ট এমপ্লয় বারবারই বলছি যে, এবং সেটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়মেন্ট যারা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়, সেটা 1.5% ম্যাক্সিমাম। তো একটা বড় সংখ্যক মানুষ, বারবারই বলছি যে এডুকেটেড পার্সনরা তারা চাকরি অনেকটাই, মানে চাকরি বা সেলফ এমপ্লয়মেন্ট এই জায়গাগুলো তাদের পার্সেন্টেজ বেশি, তারাই অন্তত কাজের দিক থেকে পিছিয়ে আছে। এবার যেটা বিশেষজ্ঞরা বারবার বলছে যে এই পুরো একটা এত বড় একটা পিপল, এত বড় একটা হিউম্যান রিসোর্স পার্সনকে যদি স্কিলফুল করা যায়, শুধু সার্টিফিকেট সর্বস্ব নয়, স্কিলফুল কিছু একটা কোনো বিভিন্ন রকম কাজের মধ্য দিয়ে যদি তাদেরকে স্কিলফুলি করা যায়, এবং গভর্নমেন্ট যদি তাদেরকে সেলফ এমপ্লয়মেন্টের দিকে
গুরুত্ব দেয় তাদের, এবং শুধু নট অনলি সেলফ এমপ্লয়মেন্ট, একটা স্কিলফুল সেলফ এমপ্লয়মেন্টের জায়গা যদি দেয়, শুধু সেলফ এমপ্লয়মেন্টের জন্য ফাইন্যান্সিং একটা সাপোর্ট দিল বা মার্কেটিং সাপোর্ট দিল বা একটা এইরকম কিছু না, মানে ওভারঅল যদি সেলফ এমপ্লয়মেন্টের গুরুত্বটা বেশি করে দেয় বা গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করতে পারে সরকার, তাহলে দেখা যাবে। এবং অবশ্যই ফাইন্যান্স সাপোর্ট, অবশ্যই ট্রেনিং, অবশ্যই এই রকম যাবতীয় কিছু, যাতে এত বড় হিউম্যান রিসোর্স পার্সনকে যদি সেলফ এমপ্লয়মেন্টের দিকে দিয়ে যাওয়া বা সেলফ এমপ্লয়মেন্টের দিকে যদি তাদেরকে ভাবানো যায়, শুধু ভাবানো নয়, সঙ্গে সরকারের সেই সদিচ্ছে এবং অবশ্যই তার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, তার জন্য কাজ করা, এবং তাহলে দেখা যাবে যে একটা এত বড় হিউম্যান রিসোর্স পার্সনকে আমরা এমপ্লয়মেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সেই যদি সেলফ এমপ্লয়মেন্ট হয়ে যায়, তাহলে জিডিপিতেও দেখা যাবে অনেকটাই বেশি গ্রোথ আনতে পারবে এই পুরো ফোর্সটা। এই সেলফ এমপ্লয়মেন্ট যেটা তৈরি হবে, তারা জিডিপিতে যে কন্ট্রিবিউট করবে তাদের কাজের মধ্য দিয়ে, তাদের ব্যবসার মধ্য দিয়ে, তাদের সার্ভিসের মধ্য দিয়ে, তাহলে দেখা যাবে যে একটা বড় জায়গা বা একটা ঘুরে দাঁড়ানোর জায়গা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে অবশ্যই সেটা সম্ভব হবে বা পসিবল হবে। তো আজকে আপনাদের ইকোনমিক্যাল কথা দিয়ে এটাই, আসলে বাংলা নিজের জায়গা, নিজের অবস্থান, নিজের মতো, নিজের একটা ভালোবাসা বা নিজের একটা টান থাকেই, এটা থাকাটা স্বাভাবিক। আর সেই টান, সেই ভালোবাসা, সেই আবেগ থেকে, সেই ভাবনা থেকে বাংলাকে নিয়ে লেখা, বাংলার জন্যে লেখা একটা, আমার লেখা একটা কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি। এই কবিতাটার মধ্য দিয়ে আমার এই কথা বা আজকে পশ্চিমবঙ্গ নিয়ে যে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন, আমরা কিভাবে কাজ করতে পারি বা কিভাবে এগোতে পারি বা কিভাবে নিজেদের পাল্টে ফেলতে পারি, বা এই সামগ্রিক সময়চিত একটা ভাবনা দিয়ে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বললাম। তো কবিতাটা আপনাদের সামনে পরিবেশন করছি। বাংলা আমার ভাষা, বাংলা আমার প্রেম, বাংলা আমার গান, বাংলা আমার সুর, বাংলা আমার তাল, বাংলা আমার লয়, বাংলা আমার প্রাণ, বাংলা আমার ত্রাণ। আমি বাংলায় কথা কই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি ধন্য, বাংলায় আমার জন্ম। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সরকারি বিধিনিষেধ মেনে যে জোন তৈরি হয়েছে, সেই জোনগুলো আপনারা যে এবং জোন অনুযায়ীও যা সরকার বলেছে, সেই বিধিনিষেধগুলো মান্যতা দিয়ে আপনারা অবশ্যই সেইভাবে নিজেরা সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখতে সাহায্য করবেন। ভালো থাকবেন। নমস্কার সকলকে।